পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা সকলেই জানি যে শনিবার 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে সবাই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সবাইকেই জিপিএ 5 এরকম একটি গ্রেড দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এই পাশের খবর কিন্তু আগেই জানা হয়ে গেছিল। জিপিএ 5 হবে না কি হবে সেটা শুধু কালকে ওইটুকু সারপ্রাইজ ছিল। এর আগে সকলেই জেনেছেন, অর্থাৎ যারা পরীক্ষার্থী ছিলেন তারা সকলেই জেনেছেন যে তাদের সকলের ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়াতে নানা রকমের মতামত, মন্তব্য, ট্রল এবং কখনো কখনো এই বছর অর্থাৎ 2020 সালের যারা এইচএসসি বা সমমানের পরীক্ষার্থী তাদেরকে কিছুটা ছোট করা হচ্ছে। এটাতে তো অবশ্যই যারা এবার পাশ করেছেন, জিপিএ 5 পেয়েছেন, তাদের মধ্যে যে একটা জয়ের আনন্দ, ফলের আনন্দ, সেটা কিছুটা তো হোঁচট খেয়েছে। পাশাপাশি অনেকে একটু বিমর্ষ হচ্ছেন। এরকম অবস্থার বাইরে কি অন্য কিছু করা যেত? আমরা আজকে সকলকে নিয়ে এই আলোচনাটি করতে চাই। আমাদের সঙ্গে যারা শিক্ষার্থী, যারা পাশ করেছেন, তাদের কেউ কেউ আছেন অভিভাবকদের প্রতিনিধি, আছেন শিক্ষা নিয়ে যারা কাজ করেন, সাংবাদিকতা করছেন দীর্ঘদিন এবং শিক্ষা গবেষক সকলেই রয়েছেন। আমরা অন্য দেশের অভিজ্ঞতাও শুনবো। পরিচয় করিয়ে দিচ্ছি কারা রয়েছেন। সাংবাদিক এবং নিউজ বাংলা মিডিয়ার নির্বাহী সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। আমরা জানি যে শিক্ষা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং শিক্ষা নিয়ে কাজ করে অনেক পুরস্কার পেয়েছেন। তো আমরা শরীফুজ্জামান পিন্টুকে আজকে স্টুডিওতে পেয়েছি। গণসাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী, তার জীবনটাই কেটেছে এই শিক্ষা এবং শিক্ষা নিয়ে গবেষণা করতে গিয়ে। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত হবেন। অভিভাবক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে আমরা পেয়েছি। আজকে তিনি অভিভাবকের চেয়ারে বসে আমাদের সঙ্গে কথা বলবেন। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন ইউসুফ আছেন। আনিকা তাবাসুম প্রমিকে পেয়েছি, মণিপুর স্কুলের শিক্ষার্থী। হলিক্রস কলেজের শিক্ষার্থী কাজী নাজমুন নাহার হাবিবি, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট শাশ্বতী বিপ্লব। আর লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক গবেষক তানভীর আহমেদ। আমরা একটু দেখে নেই এই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই চারিদিকে যেরকম মন্তব্য, সেই মন্তব্যটি আগে থেকেই বোধহয় একটু আঁচ করতে পেরেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি পরীক্ষার ফল প্রকাশ করার সময় এই ব্যাপারে একটু হুঁশিয়ার করে দিয়েছেন। সহকর্মী মহসিন কবিরের রিপোর্টটি একটু দেখব। করোনা মহামারীর কারণে এবার পরীক্ষায় বসতে পারেনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। তবে তাদের শিক্ষা জীবন যেন নষ্ট না হয় সেজন্য জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল নির্ধারণ করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি সবাইকে যে অবশেষে আমরা অন্তত পক্ষে পরীক্ষার ফলাফলটা ঘোষণা করতে পারলাম। অটো পাসের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সরকারের সমালোচনা করছে বিভিন্ন মহল। সেই সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরো অনেক দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবে না। তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না, কারণ তারা যেন কোনো মতে এই হতাশাগ্রস্ত না হয়ে পড়ে। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধা সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। গত বছরের মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পাল্টেছে সরকার। তাই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা
মানে সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে সে ব্যবস্থাটা আমরা নেব। দেশে করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে, শিগগিরই আরও টিকা আসবে। তাই ক্লাস পরীক্ষা চালুর আগে শিক্ষা সংশ্লিষ্টরা যেন তা দ্রুত পায় সেই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যারা শিক্ষক বা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। আর তাছাড়া করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণ রাখছি, আমরা যদি সবাই আরেকটু মেনে চলেন আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারবো। করোনা টিকা দেয়া শুরু হলেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে সাথে ভ্যাকসিন তো সবাই পেয়ে যাবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। যেমনটি বলছিলেন প্রধানমন্ত্রী যে সবাই যেভাবে সমালোচনা করছে বাচ্চাদেরকে এই অটো পাস ব্যাপারটিকে যেমন করে উচ্চারণ করছে তাতে আমাদের সন্তানেরা তারা কিছুটা ডিমোটিভেটেড হচ্ছে এবং এটা থেকে অনেক ধরনের হতাশা তাদের মধ্যে, এই তারা তো একটু কিশোর বা কিশোর উত্তীর্ণ বয়সে, তাদের মধ্যে তো হতাশা কাজ করে। আমি আমাদের সঙ্গে যারা শিক্ষার্থী আজকে আছেন তাদের কাছ থেকে তাদের কথা একটু শুনে নেব। কাজী নাজমুন নাহার হাবিবি, একটু শুনি। আগে অভিনন্দন ফলাফলের জন্য, এবং আমরা সবাই একসাথে আনন্দিত এবং এটা সেলিব্রেট করতে চাই, কিন্তু চারিদিকে যেসব কথাবার্তা হচ্ছে তাতে কি একটু কি মন খারাপ হচ্ছে, নাকি আমাদের নাজমুন নাহার হাবিবি একটু অন্যরকম, সে নিজের মতন করে ভাবতে পারে, অন্য কিছুকে পরোয়া করে না, এই বর্তমান পরিস্থিতিতে এটাই সবচেয়ে ভালো রেজাল্ট সেটা মনে করছে? একটু আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। অবশ্যই তা না, অবশ্যই রেজাল্টটা যৌক্তিক না কোনো প্রেক্ষাপট অনুযায়ী, কিন্তু কোনো দিক বিবেচনা করলে এখানে আমাদের হয়তো হাতে অনেক কিছুই ছিল না, সময় নষ্ট হতো। তো আমি মনে করি যে এখন রেজাল্ট কি হয়েছে এটা বিবেচনা না করে আমি আগামী পদক্ষেপগুলো ভার্সিটি অ্যাডমিশন নিয়ে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেন ওই সময়টা, কারণ এটা দিয়ে তো আমাকে জাজ করা হবে, তো আমার নেক্সট জাজমেন্টটা যেভাবে হবে সেটা পরিপ্রেক্ষিতে আমি আসলে চিন্তা ভাবনা করছি। আপাতত আমার চিন্তা ভাবনায় অটো প্রমোশনের বিষয়টা নেই। আচ্ছা, কিন্তু সবাই যেভাবে অটো প্রমোশন করে অনেকে হয়তো ভাবতেই পারছে না যে বাচ্চারা এটাকে একটু হার্ট হতে পারে, কিন্তু অনেক ঠাট্টা করছে। সেই ৭১-এর যখন নাকি মুক্তিযুদ্ধ, তখনও তো অনেকেই এই অটো প্রমোশন পেয়েছিল, সেটার গণপাস, অটো প্রমোশন ইত্যাদি, সেগুলোকে তখনও অনেক সময় টিটকারি করা হতো, বলা হতো যে অযোগ্য যারা তারা পাশ করে গেছে, সেটার সাথে মিলিয়ে অনেকে ঠাট্টা করছে। তাতে কি ওই ঠাট্টাটা কি একটু মন খারাপ করে ওই ঠাট্টা শুনে? অবশ্যই মন খারাপ করে, কারণ আমি যখন 2টা বছর প্রিপারেশন নেই, 2টা বছর স্ট্রাগল করি, রেজাল্টটা যখন, রেজাল্টটা তো এরকম না যে সবাই জিপিএ 5 পেয়েছে, প্রিভিয়াস রেজাল্ট যেহেতু কাউন্ট করা হয়েছে অনেকেরই ফল আশানুরূপ হয়নি, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হতাশা থেকে যায় এবং অনেকের ক্ষেত্রে সেটা হয়তো সুখকর না। এবং আমার দিক থেকে অবশ্যই যে হয়তো রেজাল্টটা এরকম হইতো না, হয়তো আমি অটোপাস ব্যাচ এই কথাটা শুনতে হতো না যদি করোনা না থাকতো, এবং অবশ্যই এটা কিছুটা দুঃখজনক আমাদের জন্য, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ব্যাপারটাকে একটু টলারেট করে নিচ্ছি। আমরা নেক্সট স্টেপের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, যে নেক্সটে হয়তো আমাদেরকে এই কথাগুলো শুনতে হবে না। যদি আমাদের রেজাল্টটা ভালো হয়, আমরা যদি আরো এই ইস্যুটাকে মাথায় না, কিছুটা তো মাথায় থাকবে, এটাকে কেন্দ্র না করে পিছিয়ে না যাই, বেটার কিছু করার জন্য চেষ্টা করি। ওকে, এরকম করে তো আসলে রিজনিং করতে পারে না অনেকেই, সবাই। আর এই বয়সটা খুবই খুবই ইমোশনাল, এবং তখন কেন এটা বলছে সেই কেনর উত্তরটা নিজে নিজে বের না করে মন খারাপ করে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে অনেকেই। আনিকা তাবাসসুম প্রমির কি অবস্থা? আনমিউট করতে হবে প্রমি।
আসলে পরিস্থিতিগুলো এমন, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আসলে সবাই এত কিছু বলছিল, ফ্যামিলি মেম্বার সবাই মিলে আসলে সবকিছু নিয়ে অনেক ঘাবড়ে ছিল। অনেকে বলছিল যে যাদের অটোপাস দেওয়া হবে তাদের অনেক ক্ষেত্রে অনেক সুযোগ নেই, যেমন বিদেশে পড়তে যাওয়ার সুযোগ নেই। এসব নিয়ে আসলে সবাই অনেক ভয় পাচ্ছিল। আম্মারা, আব্বা, আত্মীয় স্বজন সবাই ভাবছিল যে আমাদের ব্যাচটা হয়তো বাজে কিছু হবে। রেজাল্ট নিয়েও আসলে অনেক সন্দেহ ছিল, অনেকবার অনেক সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছিল যে কিভাবে রেজাল্টটা হবে। সবকিছু মিলে আসলে অনেক কিছু শুনেছি, অনেক কিছু হচ্ছে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো আরো বাজে কিছু হতে পারতো পরীক্ষাটা হলে। অনেক ক্ষেত্রে যৌক্তিক না, তবে হয়তো পরীক্ষাটা হলে যে বাজে জিনিসটা হতো সেটা এড়ানো গেল। অনেক কিছু যৌক্তিক না মানে কি যৌক্তিক? আমরা কোনটা যৌক্তিক মনে করছি, যে যেটা যৌক্তিক না কোনটা যৌক্তিক না সেটাও একটু যদি বলো। হ্যাঁ, যৌক্তিক না বলতে বোঝাচ্ছি যে অনেকের আসলে রেজাল্টটা আশানুরূপ হয়নি। যাদের হয়তো অনেক প্রিপারেশন ভালো ছিল, এবার হয়তো বা অনেক ভালো করতে পারতো পরীক্ষাটা হলে, তো তাদের হয়তো প্রিভিয়াস রেজাল্ট গুলো খারাপ ছিল, যেটা কাউন্ট করার কারণে রেজাল্টটা এবারও খারাপ এসে গেছে। তো তারা আসলে একে তো অটোপাস নিয়ে কথা শুনছে, তার উপরে রেজাল্ট খারাপ হলে পারিবারিক ভাবেও একটা প্রেসার থাকে। তো সব মিলিয়ে এজন্যই। আচ্ছা, আসলে মন খারাপ মানে প্রমি যেটা বললো যে আম্মারা আব্বারা পরীক্ষার রেজাল্টের আগে অনেক কিছু বলা শুরু করেছে, অনেক কিছু শুনতে হয়েছে, তারপরে হলো সবাই জিপিএ 5, সেই কারণে একটু মানে অনেক কিছু যৌক্তিক না, তারপরেও একটু জানি কেমন লাগছে। আম্মারা আব্বারাদের কথা আমরা শুনবো, কিন্তু প্রমিরা কি মানে যেমন আমার নাজমুন নাহার হাবিবি ও যেমন করে বলছে আমাদের তো মেনে নিতেই হবে, আমরা দেখি পরেরটার বেলা আমরা কি করতে পারি। তো প্রমিরা কি ভাবছে যে আম্মারা আব্বারা এরকম ইনফ্লুয়েন্স করছে বলেই মন খারাপ করছে? আসলে এখানে মন খারাপ করে তো কোনো ফল হবে না, আমাদেরকে সামনেটার জন্য চেষ্টা করতে হবে। যেমন এতদিন ধরে তো আসলে বলতে গেলে ঝুলেই ছিলাম, তো প্রিপারেশন নিচ্ছিলাম ভার্সিটির জন্য, এখনো প্রিপারেশন নিতেই হবে। ভর্তি যুদ্ধ তো আর থেমে থাকবে না, ভর্তি যুদ্ধ তো হবেই। তো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি যে সামনে বেটার কিছু যেন হয়, হয়তো এই কথাটা তখন আর শুনতে হবে না। আচ্ছা, একই সঙ্গে আমরা কিন্তু আজমাইনের কথাও শুনে নিতে চাই। আজমাইন, বন্ধুরা কি বলে, সবাই মিলে এই ফলাফলটা কেমন করে সেলিব্রেট করা হলো? অন্য সময় হলে কি আরেকটু অন্যরকম মজা হতো কিনা একটু শুনতে চাই, কি প্রত্যাশা ছিল? জি অবশ্যই। আসলে আমরা যখন ফিজিক্যালি বা যদি কনভেনশনাল স্টাইলের এক্সামটা দিতাম, তার পর যে একটা ফলাফলের প্রতীক্ষা এবং অবশেষে কাঙ্ক্ষিত ফলটা যখন আমরা পাই আল্লাহর রহমতে, অবশ্যই একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে, যেটা সবার সাথে শেয়ার করা হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যেটা মনে রাখা উচিত যে এটা তো আসলে নর্মাল সময় নয়। কারণ বিশ্বব্যাপী অনেক মানুষই আসলে বিভিন্নভাবে সাফার করছে, ইকোনমিক্যালি, হেলথ ওয়াইজও। সো মানে আমার মনে হয় যে এটা কারেন্ট সিচুয়েশন বিবেচনায় একটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। আমার বন্ধুদের মধ্যে যেটা আমরা হয়েছে যে আমরা একটা মানে একটা আনসার্টেইনটি থেকে রিলিফ পেয়েছি আর কি, যে এতদিনের প্রতীক্ষা অবশেষে না, আমরা পরের স্টেপের জন্য এখন আমরা অগ্রসর হতে পারবো। আচ্ছা, তাহলে মানে আজমাইন একটু পজিটিভ, এরকম পজিটিভ নেগেটিভ সব রকমের আমরা রিঅ্যাকশনই পাচ্ছি আমাদের ঘরের বাচ্চাদের কাছ থেকে, কিন্তু সব জায়গায় একটা কমন জিনিস, সেটা হলো আম্মারা এবং আব্বারা। আমি শরীফুজ্জামান পিন্টু, আপনার কাছ থেকে শুনতে চাই। না, একটা হচ্ছে যে কালকে যখন রেজাল্ট হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে তাদেরকে আমরা যেন এই ধরনের বিরূপ মন্তব্য না করি, এরপর একটু সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম, তো দেখতে পেলাম যে মানে এটা মানে বিরূপ মন্তব্যটার সংখ্যাটা অনেক। তো তখন আমি পরীক্ষামূলকভাবে আমি আসলে নিজের ফেসবুক একটা স্ট্যাটাস দিলাম যে অটোপাস শব্দটি বর্জনীয়। তো এখানে দেখলাম যে যারা যত মানুষ মন্তব্য করেছেন তার মধ্যে একজন ছাড়া বাকি সবাই কিন্তু এটার সঙ্গে একমত। অর্থাৎ তারা বলছেন যে আসলে এটা অন্যায় করা হচ্ছে, ছেলে মেয়েদের প্রতি খুবই অন্যায় করা হচ্ছে,
তাদের এটা যদি এক অর্থে বলেন উত্তক্ত করা, তাদেরকে বিরক্ত করা, তাদেরকে ট্রল করা, এবং এটা একটা অপরাধের অন্যায়ের পর্যায়ে পড়ে যে এই ছেলে মেয়েগুলো। এবং দেখেন যে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমরা সবাই না, অনেকেই বা কেউ কেউ বলছি যে এরা লেখাপড়া না করেই পাশ করেছে। আপনি বলেন 2 বছরের ইন্টারমিডিয়েট কোর্স, পরীক্ষা হওয়ার কথা ছিল 1 এপ্রিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে 18 মার্চ, অর্থাৎ মাত্র 2 সপ্তাহ পরে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তো 2 বছরের মধ্যে 2 সপ্তাহ সময় তারা ধরেন পড়াশোনা করেনি, বা মানে 2 সপ্তাহের জন্য পরীক্ষাটা মানে অবতীর্ণ হতে পারেনি। তো এতে কি এমন ক্ষতি হলো যে 2 বছর 2 সপ্তাহ পড়াশোনা হয়তো করেনি বা 2 সপ্তাহ পরে পরীক্ষা, তার জন্য আমরা বলছি যে লেখাপড়া করতে পারেনি? শুধু তাই না, করোনা ভাইরাস শুরুর পরেও কিন্তু এই ছেলেমেয়েরা 3 মাস 4 মাস বা 5 মাস পর্যন্ত তারা অপেক্ষা করছে, প্রস্তুতি নিতেই থাকছে যে পরীক্ষা হবে, যেভাবেই হোক হবে, সিলেবাস শর্ট করে হলেও হবে। অর্থাৎ তাদের প্রস্তুতি কিন্তু আরো বরং বেশি হয়েছে, নর্মাল সময়ের চেয়ে বেশি ছিল। তো অতএব লেখাপড়া কম করেছে, লেখাপড়া ছাড়া আমাদের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী তারা কম করেছে, এইটা কোনোভাবেই বলার কোনো যুক্তি নাই। এবং যারা বলছেন আমি বলবো যে তারা হয়তো না জেনে না বুঝে তারা এটা বলছেন। এটা হলো যে আমার একটা বিষয়। 2 নম্বর হলো বিকল্পর কথা যদি আসেন, কি বিকল্প ছিল আমাদের সামনে? আমরা কি আমাদের শিক্ষাবিদ থেকে শুরু করে আমরা যারা সমালোচনা করছি, কেউ কি আমরা বলছি জাতির সামনে যে এই বিকল্পটা আছে? হতে পারতো। আমি কিন্তু নিজেও অনেক শিক্ষাবিদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে কথা বলছি, যার যার একটা মতামত আমরা দিতে পারি, কিন্তু একটি কমন জায়গা যাওয়ার মতো মতামতটা কিন্তু কোনো জায়গা থেকে পাওয়া যায়নি। আর মানে মতামত নানা রকমের হতে পারে, কিন্তু ফাংশনাল মতামত এবং যেটা মোটামুটি একটা গ্রহণযোগ্য। রাইট। আপনি আমরা তো মানে বাইরের দিকে উন্নত বিশ্বের কথা বাদই দিলাম, পশ্চিমবঙ্গের কথাই আমরা ধরি। পশ্চিমবঙ্গে কি হয়েছে? ঠিক আমাদের মতোই অবস্থা। ওরা এসএসসিটা দিয়ে শেষ করে ফেলছে, এইচএসসি আমরা শুরু করব, ওরা অলরেডি শুরু করে 3টা সাবজেক্টের পরীক্ষা নিয়ে ফেলছে, বাংলা, ইংরেজি এবং আরেকটা সাবজেক্ট, এরপরেই বন্ধ করে দিতে হয়েছে। ওরা করেছে কি, এই 3টা সাবজেক্টের ভিত্তিতেই বাকি সাবজেক্টগুলো দিয়ে ওরা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। সেখানেও কিছুটা বিতর্ক হয়েছে, কিন্তু আপনাকে যে কোনো একটা বিকল্পে আপনাকে যাইতে হবে। এখন উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকা, তারা তাদের মতো বিকল্প, এখন যার যেখানে যে বিকল্প আছে, এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেও এক ধরনের ব্যবধান আছে, এক এক জায়গায় শিক্ষা ব্যবস্থা এক এক রকম। তো আমাদের প্রেক্ষাপটে আমি বলবো যেটা করা হয়েছে, এবং এর সঙ্গে আমি বলবো যে আমাদের শিক্ষাবিদদেরও সমর্থন আছে। রাশেদা আপা এখানে আছেন, এখন পর্যন্ত আমি কোনো শিক্ষাবিদকে দেখিনি যিনি এই প্রক্রিয়ার সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। আর ভিন্নমত যদি কেউ পোষণ করেন তাহলে তো তাকে একটা বিকল্প দিতে হবে। সেই বিকল্প কিন্তু আমরা কেউ কোনোভাবে দিতে পারিনি যেটা মোটামুটি একটা গ্রহণযোগ্য হয় বা যেটা নেওয়া যায়। এটা একটা বিষয়। আর হচ্ছে যে যেটা মানে এই ছেলে মেয়েদের প্রতি যে অবিচারের কথাটা বলছি, যে আমরা কি কখনো চিন্তা করলাম যে একটি বছর এই ছেলে মেয়েগুলো যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করলো, এবং গৃহবন্দী অবস্থায়, না তারা বাইরে যেতে পারছে, ঘরের মধ্যে থেকেই এই আজ না কাল পরীক্ষা হবে, কিভাবে হবে, এবং এই অবস্থাটা আমরা কিন্তু বিবেচনায় নিলাম না, আমরা শুধু সমালোচনার দৃষ্টিতেই বিষয়টা দেখছি। এটা এই সমালোচনা নিয়ে আরো একটু কথা শুনবো, একটু অভিভাবকদের প্রতিনিধির কাছ থেকে শুনি। আমাদের আনিকা তাবাসুম প্রমি যখন বলছিলেন যে আম্মুরা আব্বুরা তারা যখন নাকি এইসব মন্তব্য করছিল, তখন তো নিশ্চয়ই ঘরের মধ্যে বাচ্চাটার সামনেই তো তারা এইসব মন্তব্য, প্রতিযোগিতা আসলে যতটা না বাচ্চার মধ্যে তার চেয়ে বেশি অভিভাবকদের মধ্যে। আর এটা এক ধরনের বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক কিছু মধ্যবিত্ত, কিছু উচ্চ মধ্যবিত্ত পরিবারের আজকাল এক ধরনের ফ্যাশন বলি অথবা স্ট্যাটাস সিম্বলই বলি না কেন, যে বাচ্চাকে 10টা টিউশন দিয়ে সারাদিন পড়িয়ে অথবা চাপের মধ্যে রেখে একটা গোল্ডেন এ পাওয়াটা বাবা মাদের নিজস্ব একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখতে চায়। সেই জায়গায় তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে কিনা, তা না হলে কেন সোশ্যাল মিডিয়াতে এত ধরনের নেগেটিভ কথা, অটোপাস শব্দটাকে হাস্যরসাত্মক করে তোলা, এই বাচ্চাদের মধ্যে এক ধরনের একটা নেগেটিভ ব্যাপার তুলে দেয়। এই অভিভাবকদের মনটা একটু জানতে চাই। অভিভাবকদের প্রতিনিধি যিনি আছেন আমাদের সঙ্গে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, আমরা তাকে নানান পরিচয়ে চিনি। তিনি লেখক, কবি এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সফল বাবা। সবার পক্ষ হয়ে যদি বলেন। আসলে
এই আপনার যে প্রশ্ন, এটার উত্তর কিন্তু সবার আগে আমাদের যারা শিক্ষার্থী, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ওদের বক্তব্যে আমাদের যে উৎকণ্ঠাটা একেবারেই গৌণ একটা বিষয়, এবং উৎকণ্ঠিত হওয়ার বিষয়টাই যে প্রকৃত প্রস্তাবে আপনার হাস্য রসনার সৃষ্টি করে, ওদের বক্তব্য কিন্তু এটাই প্রতিবাদ হয়। আপনি যদি লক্ষ্য করেন, তিনজনেই বলেছে যে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সময়টা আমরা পার করেছি, এর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট যে উপায় অবলম্বন করার সুযোগ ছিল সেটাই করেছে। এবং এই বিষয়ে আমাদের কোনো রকমের হীনমন্যতা নেই। হীনমন্যতাটার বিষয়টা চলে আসতেছে প্রকারান্তরে অভিভাবকদের উপরেই, এবং এটা একটা প্যারাডক্স তৈরি করছে। আপনার এইটা যে হবে, এই বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন আমাদের প্যান্ডেমিক ম্যানেজমেন্টটা যদি আমরা পর্যালোচনা করি, মানে এটা লোকাল মানদণ্ডে না, আপনার জন্য বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় আমাদের প্যান্ডেমিক ব্যবস্থাপনাটাকে আপনার ওরা হয় বলছে মিরাকল, না হলে পাজল। কারণ আমাদের এই ব্যবস্থাপনাটা বিপরীতে যাদেরকে আমরা সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করতাম, তারা কিন্তু চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, ব্রিটেনের আপনার ন্যাশনাল হেলথ সিস্টেম, এটাকে সারা দুনিয়াতে স্ট্যান্ডার্ড ধরা হয়। তো প্যান্ডেমিক ব্যবস্থাপনায় তারাও কিন্তু প্রায়র অ্যান্টিসিপেশনে ব্যর্থ হয়েছে, এবং ম্যানেজমেন্ট প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল, এই তিনটা জায়গায় মেজারেবলি ফেল করেছে, যেখানে আমাদের ব্যবস্থাপনা শৈলী আমাদের এই অবস্থাকে সহজে উত্তরণের একটা উপায় এবং অবলম্বন করে দিয়েছে। এবং ওই সময়েও কিন্তু উনি প্রথম বলেছিলেন যারা বিদেশ থেকে আসছে, যাদেরকে আপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, এই কোয়ারেন্টাইন অবস্থায় আমরা যেন এমন কোনো আচরণ প্রদর্শন না করি যেটা স্টিগমা তৈরি করবে, তাদেরকে স্টিগমাটাইজ না করার জন্য। এবং ওই সংবেদনশীলতার জায়গাটা সবসময় বজায় ছিল দেখেই কিন্তু আজকে আমরা একটা প্যারাডক্সে দাঁড়িয়ে পরীক্ষার বিষয়ে আমরা এই ধরনের অবান্তর প্রশ্নের উদয় করি, এবং অত্যন্ত পীড়াদায়ক এবং কষ্টদায়ক এই শব্দকে অপপ্রয়োগের মাধ্যমে আমাদের সন্তানকে একটা উৎকণ্ঠার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা আমরা সকলেই লক্ষ্য করছি। তো আমি বলি যে যে কোনো বিবেচনায় আপনার যে ব্যবস্থাপনাটা গ্রহণ করা হয়েছে সেটা অতি উত্তম একটা ব্যবস্থাপনা এবং সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা। তার মানে এখন আমরা এই যে স্টিগমার একটা অবস্থা তৈরি করা হয়েছে বা চলছে, সেটার জন্য তো আমরা সব অভিভাবক বলছি না, ঢালাভাবে বলছি না, কিন্তু কিছু কিছু অভিভাবকদের তো বটেই এই দায় থেকে কি এখানে কি কোনো সরকারি ইন্টারভেনশন কাজ করে এই দায় এড়ানোর জন্য? আসলে আপনার হলো যে সব বিষয়ে আমরা সরকারকে কেন আপনার হলো দায়িত্ব নেওয়ার জন্য বলবো না, আমি দোষের কথা বলছি না। কারণ হলো যে দায়িত্বটা তো আপনার মিউচুয়াল এন্ড রেসিপ্রোকাল। আমাদের যে সামাজিক দায়িত্বটা আছে, আমাদের যে অভিভাবকের জায়গা থেকে যে দায়িত্বটা আছে, এই বিষয়ে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং আমাদেরকে কিন্তু এটাকে এনকাউন্টার আমি করতে বলছি না, এটাকে আপনার হলো যে সুষমভাবে, সুন্দরভাবে, সহজভাবে অন্যের কাছে উপস্থাপনের বিষয়টা আমাদের আরো সম্প্রসারণ করতে হবে, অংশগ্রহণ করতে হবে। যেখানে এই বলা হচ্ছে যে এই 2020 হচ্ছে ইটস এন অনলি এ ইয়ার অফ সার্ভাইভাল, এবং আপনার এইখানের যে ইফেক্ট কি হতে পারে সেটা বিবেচনা করে এইবার দ্য ইকোনমিস্টের লাস্ট এডিশনে বলা হচ্ছে, একজন অর্থনীতিবিদ মজা করে বলতেছিলেন যে ইটস এ সোশ্যালিজম ফর দ্য রিচ অ্যান্ড ক্যাপিটালিজম ফর দ্য পুর। তো প্যারাডক্সটা কোন জায়গায় দাঁড়িয়েছে, 360-এ ঘুরে যাওয়ার মতো অবস্থা। সেই জন্য বলা হচ্ছে যে আমরা আর কখনোই যেহেতু নরমালে ফিরে যেতে পারবো না, এখনকার অবস্থা হচ্ছে নিউ নরমাল। এই নিউ নরমাল একটা অবস্থায় কিভাবে অ্যাডাপ্ট করতে হবে, কাস্টমাইজ করতে হবে, নিজেদেরকে কন্ডিশন করতে হবে, এটা কিন্তু আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানকে অনেকটাই শেখাতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের 3জন সন্তান যে আজকে অনুষ্ঠানে কথা বললো, তাদের কাছ থেকে আমার মনে হয় এই বিষয়টা আমাদের অতি সত্বর শিক্ষা নেওয়া উচিত যে নিউ নরমাল সিচুয়েশনে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা কেমন হওয়া উচিত। এই দায়িত্বটা অভিভাবক হিসেবে আমাদের নেওয়া উচিত। তাহলে আমাদের এই 13,67,377 জন আমাদের সন্তানেরা কিন্তু এই অকারণে একটা স্টিগমা থেকে
এই পীড়ন থেকে পরিত্রাণের পথ খুঁজে পাওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হবে, যেটা অপচয় হবে। জি, আমরা আলোচকদের শুনবো। আরো একজন অভিভাবক আছেন, তার কথা একটু চট করে শুনে নিতে চাই। রাত 10টার সংবাদের বিরতির আগে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের প্রভাষক আছেন, এবং খন্দকার লুৎফুল কবির, তিনি বলছিলেন আমাদের এই অভিভাবকদের তরফ থেকে। আমরা একটু শিক্ষকের কাছ থেকে খুব ছোট্ট করে শুনে নিতে চাই। মোহাম্মদ হুমায়ুন কবির। ধন্যবাদ। সবার প্রথমে আমি স্বাগত জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ভালোবাসা জানাই এই অনুষ্ঠানে। যে 3জন শিক্ষার্থী আছে যারা উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তার মধ্য দিয়ে তাদের মাধ্যমে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই বছর যারা উত্তীর্ণ হলো প্রত্যেকেই আমি একজন শিক্ষক হিসেবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আমি প্রথমত পিন্টু ভাইয়ের সাথে একেবারে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে এদের যে পাসটাকে, এটাকে অটো পাস বলতেই চাই না, কোনোভাবেই না। কারণ আমার একটু সময় লাগবে, যেহেতু আপনাদের শিরোনামে চলে যাবেন, পরবর্তীতে আমি হয়তো যদি সুযোগ পাই কারিগরি দিকটা একটু ব্যাখ্যা করবো যে কেন এটা অটো পাস নয়। ওরা কিন্তু যোগ্যতা দিয়ে অ্যাকচুয়ালি পাস করে এসছে। কারণ ওদের যে জিএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, সেই নম্বরগুলো 8জন বিশেষজ্ঞ প্যানেলে যে জাতীয় পরামর্শ কমিটি হয়েছে, সেই কমিটি গত 5 বছরের রেজাল্ট চুলচেরা বিশ্লেষণ করে এই শিক্ষার্থীদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে তারপরে কিন্তু এই রেজাল্টটা তৈরি করেছে। অত পাস বলতে তো আমরা সিম্পলি বুঝি যে এইচএসসি পরীক্ষার্থী ছিল, ওদেরকে পাস দিয়ে দিল, কিন্তু ব্যাপারটা তো সেটা না। ওদের বিগত বছরের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স গুলো সায়েন্টিফিক্যালি, লজিক্যালি অ্যাডপ্ট করে নতুন একটি শ্রেণীতে পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করে দিয়েছে। লুৎফুল স্যার যেটা বলছিলেন যে নিউ নর্মাল সিচুয়েশন, এবং এটা সায়েন্টিফিক্যালি এবং লজিক্যাল। তো সেই ব্যাপারটা যদি সময় পাই তাহলে আমি এই আপনার শিরোনামের পরে একটু ব্যাখ্যা করবো যে আসলে এই বিভ্রান্তিটা আমাদের মধ্যে অনেক অভিভাবক, শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে আছে যে আমি তো পাস করলাম, সবাই পাস করলো, আসলে কিভাবে পাস করলো? ওর জিএসসি পরীক্ষার যে কোর সাবজেক্ট গুলো, এসএসসি পরীক্ষার যে কোর সাবজেক্ট, সেগুলোর নম্বর গড় হয়ে কিন্তু এই রেজাল্টটা হয়েছে, এবং ওরা এটা মার্কশিট পাবে। ঠিক ট্র্যাডিশনাল যে পরীক্ষাগুলো হয় ওই রকম পরীক্ষার মতোই কিন্তু সে একটা সার্টিফিকেট মার্কশিট পাবে। এটা কারো দয়ায় না, কারো দানে না, এটা কিন্তু যোগ্যতা দিয়ে অর্জন করা একটা সার্টিফিকেট। কাজে এটা প্রাউড ফিল করার কথা গার্ডিয়ানদের, প্রাউড ফিল করার কথা স্টুডেন্টদের, যে আমি আমার যোগ্যতা দিয়ে পেয়েছি, তারা করুণায় না। 71 মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা যেমন আমাদের যোগ্যতা দিয়ে আমরা পরিশ্রম করে রক্ত দিয়ে অর্জন করেছি, ওরাও কিন্তু। স্যার, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এবং এই যে যোগ্যতা আরো বেশি তাদের এখানে এই যোগ্যতাটা, অর্থাৎ জিপিএ 5 বলি, যাই বলি না কেন, এটা পেতে যে আরো অনেক চলচেরা বিশ্লেষণ এবং পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা আপনার কাছ থেকে শুনবো। তানভীর আহমেদের কাছ থেকে শোনার আগে শাশ্বতী নিশ্চয়ই অনেক কিছু যোগ করবেন। যেখানে পিন্টু বলছিলেন যে অটোপাস শব্দটা বাদ দিলে কেমন হয়, এমন একটি স্ট্যাটাসের বিপরীতে অনেকেই পক্ষে অনেকেই বিপক্ষে, কিন্তু শুধু শরীফুজ্জামান পিন্টুর এই স্ট্যাটাসই নয়, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এটা অনেক আগে থেকেই বাচ্চাদেরকে একটু উস্কানি দেবার নানা রকমের পোস্ট, নানা রকমের ট্রল, এগুলো আগে থেকে শুরু হয়েছে। শাশ্বতী যদি যোগ করেন। ধন্যবাদ বন্যদি। আমি প্রথমেই আমাদের যে 3জন সন্তান আছেন, শিক্ষার্থী আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আসলে আমরা বোধহয় ভুলেই যাই যে আমাদের নেক্সট জেনারেশন কত স্মার্ট। তারা কিন্তু আমাদের মতো এত বিচলিত নয়, আপনারা খেয়াল করে দেখবেন, এবং তারা কত স্মার্টলি ব্যাপারটাকে ডিল করতে পারছে, এটা একটা। সেকেন্ড ব্যাপার যেটা বলতে চাই, যে আমরা আসলে সামগ্রিকভাবেই আমাদের জাতিগতভাবে আমাদের মাইন্ডসেটটাই হচ্ছে, শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে একটা ভালো নাম্বার পাওয়া, তারপরে চাকরি, মানে ওই যে ওই প্রোডাক্ট শিক্ষার যে আরো, হ্যাঁ, শিক্ষা আমরা কেন শিক্ষিত হতে চাই? একটা বাচ্চা বা একটা ছেলে শিক্ষার্থী তো ওই যে জিপিএ 5 পায়নি বা কোনো কারণে পেলো না, তাকেও মানে আন্ডারমাইন করার বা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। ইন ফিউচার লং রান হয়তো সে যারা জিপিএ 5 পেয়েছে তাদের চাইতে অনেক ভালো কিছু করতে পারে, করতেই পারে, এটা কিন্তু আমরা এখন এই বসে জানি না।
এবং আমাদের কেন যেন জাতিগতভাবে একটা স্টাইল হয়েছে ট্রল করা, যে কোনো কিছু নিয়ে আমরা ট্রল করতে ভালোবাসি, তাতে আমাদের সন্তান বা যাদেরকে নিয়ে করছি তাদের উপরে কি ইম্প্যাক্ট করতে পারে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না, এটা একটা কারণ। আর তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ মানে এটার পেছনের কারণটাও কিন্তু অশিক্ষা এবং কুশিক্ষা এবং অর্ধশিক্ষা। হ্যাঁ, কারণ আমরা শিক্ষার মূল যে উদ্দেশ্য সেটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতে অর্জিত হয় না আসলে। আরেকটা যেটা আমি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বলতে চাই, আমরা কিন্তু দেখেন পুরোটা আলোচনা শুধু ভাবছি আরবান বেস এবং তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের শিক্ষার্থী যারা, তাদের কথা। আপনি দেখেন, আপনি ফুটেজেও কিন্তু বারবার দেখাচ্ছেন বিকারনেসন স্কুল বা হলিড ক্রস বা আপনার এখানে সেন্ট জোসেফের বাচ্চারা আছে। আপনি সমগ্র বাংলাদেশের দিকে তাকান, আপনি গ্রামাঞ্চলের দিকে তাকান, আপনি পুরো বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছেন তাদের কথা ভাবেন, তারা কি করেছে, তারা এই করোনা কালে কি করতে পেরেছে, কয়েকজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পেরেছে, তাদের কি হবে। হ্যাঁ, আমরা শুধু গুটি কয়েক তুলনামূলকভাবে সুবিধা প্রাপ্ত যে অংশের প্রতিনিধিত্ব করি আমরা, তাদের কথা ভেবেই আমরা অনেক কিছু বলে ফেলি, অনেক ট্রল করে ফেলি। আমি আমার ক্লাস 6 এ পুরো বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা এরকম একটা ব্যাপার ঘটেছে যে অটো পাস দিয়ে দিয়েছে, তুমি কি মনে করো, এটা কি ভালো হলো না খারাপ হলো? আমরা অতটুকুন ছেলে বলছে যে মা খুব ভালো হয়েছে। কেন ভালো হলো? বলছে ওরা একটা জীবনের একটা হার্ডল পার করে ফেললো, পার হয়ে গেল। আমি বললাম তারপর কি হবে? ওই যে ওদেরকে যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সমস্যা হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এই যে একটা হার্ডল পার হয়ে গেল, অনেকে তো আমার ক্লাস করতে পারে না। ওই বাচ্চাটা বুঝতে পারছে, মানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ও কিভাবে দেখে জিনিসটা। এরকমই কিন্তু আপনি যদি দেখেন অনেকেই কিন্তু আমরা জানি করোনা কালে প্যান্ডেমিকের কারণে কিন্তু স্কুলে মানে পরিবারটাই শহর থেকে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ওই স্টুডেন্ট গুলো রিঅ্যাডমিশন নেয়নি, আমার ছেলেদের সাথে অনেক রিঅ্যাডমিশন নেয়নি, নিতে পারে নাই, কারণ হচ্ছে তারা অনেকে জব হারিয়েছে, অনেকে বিজনেস ছিল সেটা হারিয়েছে। তো সামগ্রিক বাস্তবতা দিকে চিন্তা করি এবং শুধুমাত্র যদি আমাদের কথা, আমরা যা সুবিধা অংশে আছি তাদের কথা যদি না চিন্তা করি, পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করি, পরিবারের কথা চিন্তা করি, আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন হয়েছে। এবং তারপরে কি করতে হবে, কিভাবে সবাইকে মূল্যায়ন করতে হবে সেটা কি খুব কঠিন? সেটা তো সবাই মিলে বসলে, আমাদের এখানে শিক্ষাবিদরা আছেন অনেকে, তাদেরকে নিয়ে বসলে একটা সহজ পদ্ধতি বের করাই সম্ভব। কাজে আমি মনে করি এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা ট্রল করছেন তাদের কাজই হচ্ছে ট্রল করা, ওনাদেরকে ইগনোর করলেই হয়। এবং আমাদের বাচ্চারা অনেক স্মার্ট, আমি জানি যে তারা একদম। হ্যাঁ, আমাদের এখানে 3 জন স্মার্ট বাচ্চা আছে, কিন্তু মানে আমরা স্বীকার করি আর নাই করি, অনেক বাচ্চাদের পরিবারের সদস্যরা, ওই যে আব্বুরা আম্মুরা, তারা এমন এবং পরিবারের অন্যরা এমনভাবে পোক করতে থাকে, এমনভাবে তাদেরকে নাজেহাল করতে থাকে, আর তখন স্মার্ট বাচ্চাটা অনেক ইমোশনাল অনেক সময় হয়ে যায়, নানা রকমের অনেক সময় দেখা যায় পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট করলেও অনেকে সুইসাইডাল হয়। তো সেই সব দায়ও তো নিতে হয় এইসব পরিবারগুলো। ঐতিহাসিক ভাবে ওনারাও এই জার্নির ভিতর দিয়ে এসেছেন, ওনারা ওইটাই জানেন না। আচ্ছা, আমি একটু তানভীরের কাছ থেকে শুনে তারপরে রাশেদা চৌধুরীর কাছ থেকে আমি পুরো মন্তব্য শুনবো। অনেক আগ্রহ নিয়ে আপা শুনছেন, আমি বারবার করে লক্ষ্য করছিলাম এবং নোট নিচ্ছেন। মানে শিক্ষার গবেষক যিনি, একেবারে এখান থেকেও অনেক কিছু তিনি বুঝে আমাদের জন্য তৈরি হচ্ছেন। আপা, আমি দুঃখিত, একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা একটু বিভিন্ন দিকগুলোর কথা শুনে আমি একটু আপনার কাছ থেকে মোটামুটি ভেতরকার পরবর্তী করণীয়টা একটু শুনবো। তানভীর, ইংল্যান্ডের কি অবস্থা? ইংল্যান্ডের অবস্থাও একই অবস্থা, পরীক্ষা হয়নি। তো পরীক্ষা না নিয়েই আমরা বাংলাদেশের কথা যেটাকে বলছি অটো প্রমোশন, এখানে শিক্ষক শুরুর দিকে শিক্ষকরা একটা রিপোর্ট দিয়েছে অফ কিউএল, যেটা এডুকেশন অথরিটি, ইংল্যান্ডের যেই শিক্ষা বোর্ডের কথা আমরা বাংলাদেশে বলি, সেই বোর্ড অফ কিউএলকে শিক্ষকরা আসলে প্রত্যেকটা বিষয়ের উপরে একটা নোট দিল, সেই বিষয়ের উপর জিসিএসসি এবং এ লেভেলের ফলাফল প্রকাশিত হলো। এতে দেখা গেল প্রায় 40% শিক্ষার্থীর ফলাফল ডাউনগ্রেড হলো। ব্যাপক বিক্ষোভ হলো,
অভিভাবকরা প্রতিবাদ জানালো, শিক্ষার্থীরা প্রতিবাদ জানালো, তখন আবার এটাকে রিঅ্যাসেস করে এই 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 সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিল অথরিটি। ঠিক আছে, আমরা তোমাদের আগের ফলাফল এবং এর আগের তোমাদের যে অ্যাসেসমেন্টগুলোর ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেব। তখন দেখা গেল যে এটা কিন্তু শুধু এটা শুধু কিন্তু মানে ইংল্যান্ডের নয়, এই যে ইংল্যান্ডের এই কারিকুলামের মধ্যে আমাদের যারা ইংরেজি মিডিয়ামের বাচ্চারা আছে প্রত্যেকের ঘরে ঘরে তারাও কিন্তু এই প্রতিবাদের অংশ, তারাও এই ডাউনগ্রেড যে হয়েছে সেটার ভুক্তভোগী হয়েছে, প্রতিবাদটাও তারাও কিন্তু করেছে। তবে একটা ইতিবাচক দিক হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন শিক্ষার্থীরা তার শিক্ষা পদ্ধতিটা চালিয়ে যায়, যেমন আমি একটা উদাহরণ দিই, এখানের অক্সফোর্ড বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কিন্তু এ লেভেলের ফলাফল প্রকাশ হওয়ার আগেই শিক্ষার্থীদের অফার লেটার দিয়ে রাখে যে তোমার ফলাফল হওয়ার আগেই তোমাকে কন্ডিশনাল অফার লেটার আমরা দিয়ে রাখলাম, যদি তুমি এ লেভেলে এই গ্রেডটা পাও তাহলে তোমার অফার অ্যাকসেপ্টেড। তার মানে তার ফলাফল প্রকাশের আগেই কিন্তু সে কোন গ্রেড পাবে এটা কিন্তু শিক্ষকরা যেমন নিশ্চিত হয়ে যান, শিক্ষার্থী নিশ্চিত হয়ে যান এবং অভিভাবকরাও নিশ্চিত হয়ে যান। এই দেশের শিক্ষা পদ্ধতির সাথে আবার বাংলাদেশের শিক্ষা পদ্ধতির অনেক পার্থক্য রয়েছে। তো একটা শিক্ষার্থী তার এ লেভেলে কয়টা A+ বা A++ পাবে এটা কিন্তু শিক্ষকরা খুব কাছাকাছি ধারণা করতে পারেন। তো সেক্ষেত্রে এই প্যান্ডেমিকের সময়ে আসলে বাংলাদেশের কাছে এর চেয়ে ভালো অপশন আসলে আর নাই। তো এই যে ট্রলের কথা বলছি আমরা, বা এই যে ফেসবুকে নানা ধরনের মন্তব্য, আমি আসলেই মুগ্ধ এই তরুণ ছেলে মেয়েদের এত শক্তিশালী মনোভাব দেখে। তবে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা প্রত্যেকেই যতটা না বিচলিত তাদের এইচএসসির ফলাফল নিয়ে, তার চেয়ে বেশি বিচলিত সেই বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় ভর্তি হতে হবে সেটা নিয়ে। সবাই আপনি চিন্তা দেখেন এই বই সাধারণ জ্ঞান গাইড বই রাইট, এটা কি আসলে এবার ফলাফল যদি অটোপাস ব্যাপারটা যদি নাও হতো তাইলেও কি ওরা চিন্তিত হতো না? আমাদের বাংলাদেশের বাস্তবতায় তো তাই, যতই পাশ করুক না কেন এবার 13 লক্ষ প্লাস যদি পাশ করে থাকে, অন্য সববার গড়ে 6-7 লক্ষ তো হয়। তো সেই 6-7 লাখ স্টুডেন্টও তো তাদের মন মতো জায়গায় কি তারা পড়তে পারে? একটা কম্পিটিশন তো থেকেই থাকে, অনেকে তো তার ইচ্ছের বাইরে অন্য সাবজেক্টে পড়তে হয়, সেগুলো তো থাকেই। এখন কি এই 15 লাখ এসে তাদের অনেক বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে দিল, সেই কারণেই কি একটা হাউতাশ শুরু হয়েছে? আমি রাশিদা কে চৌধুরীর কাছে একটু যেতে চাই। অনেক ধন্যবাদ মুন্নি। আসলে তো এদের কথা আমাদের শোনার কথা আছে। আজকে যারা এখানে যুক্ত হয়েছে আমাদের নতুন প্রজন্ম, তাদেরকে অভিনন্দন, যারাই উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন। শুরুতেই যেটা বলি যে 13 লক্ষ শিক্ষার্থী, তাদের সাথে 26 লক্ষ মা বাবা, প্রায় 1/2 কোটি জনগোষ্ঠী কিন্তু উৎকণ্ঠা মুক্ত হয়েছেন। এটা আমাদের স্বীকার করতে হবে। একটা উৎকণ্ঠার জায়গা থেকে ফল বের হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাটা স্বীকার করে নেওয়া দরকার যে আমরা আসলে উৎকণ্ঠার অবসান হয়েছে। এটা আসলে যেভাবে বলা হচ্ছে, ছোট করা হচ্ছে অটোপাস, আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সাথে ফলটি প্রকাশ করেছেন এবং বলেছেন। তিনি কিন্তু এগুলা ধারণা করতে পেরেছিলেন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো তার গোচরে আছে। তিনি কিন্তু এটা ধারণা করেছিলেন যে এরকম একটা হতে পারে, যে বিরূপ মন্তব্য করা হবে ইত্যাদি। সেখানে দুটো কথা যেটা এরা বলেছে, এদেরকে এরা স্মার্ট অবশ্যই স্বীকার করতে হবে। তার আগে শুরু করি অভিভাবকদের যে কথাটা এসছে, এখানে যারা স্মার্ট, শুধু স্মার্ট না, যেটা শাশ্বতী বলেছেন, এরা কিন্তু ভাগ্যবান জনগোষ্ঠীর অংশ। সারা বাংলাদেশের চিত্র কিন্তু এদের দিয়ে বোঝা যাবে না। কেন বলছি? রেজাল্টটা বের হওয়ার সাথে সাথে আমি আমার ঘরে যিনি গৃহকর্মী আছেন, তার সন্তান, তার মেয়ে নেত্রকোনায় থেকে পড়ালেখা করতো দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নে, সেখানে সে চলে গিয়েছিল, কারণ তার তো ওখানে থাকার জায়গা নেই, 3 জন মিলে থাকতো, সবাই যার যার বাড়ি করে চলে গেছে। তাকে পরীক্ষার রেজাল্টের পরে যখন জিজ্ঞেস করলাম তুমি কি খুশি, অটোপাস ইত্যাদি, এর চেয়ে ভালো কি হতো জানি না। পরীক্ষা যদি আয়োজনও করা হতো, আমি তো পরীক্ষা দিতে যেতে পারতাম না, কোথায় থাকতাম, কি করে যেতাম,
মেয়েদের এই ইস্যুগুলোও তো আমাদের একটু দেখা দরকার ছিল, খালি স্বাস্থ্যবিধির ব্যাপার তো নয়। তারা যে 2 সপ্তাহের জন্য পরীক্ষা দিতে আসবে, সেখানে তো তাদের সমস্যাগুলা, এই যে কত খুশি হয়েছে মেয়েটি, সারা বাংলাদেশের চিত্র, এই অটো পাস নিয়ে তারা চিন্তিত না, তারা উৎকণ্ঠা অবসান হয়েছে, তারা পরবর্তী পর্যায়ে যেতে পারবে, এইটুকু তাদের জন্য অনেক বড় একটা বিষয়। আরেকটি জিনিস বলি, যেটা হলো যে বাংলাদেশে গত 20 বছরে তো প্রায় 5000 শিক্ষা প্রতিষ্ঠান দেখার সুযোগ হয়েছে আমার মূল ধারা। আমি যে এলাকায় আমার অফিস মোহাম্মদপুরে, সব ভালো ভালো স্কুলগুলো আছে ওখানে, আর সেখানে যখন আমি বটিয়াঘাটার একটি বিদ্যালয় দেখতে যাই, তখন মনে হয় এই 19-এই গেছি, তখন মনে হয় যে এখানে ঢাকা শহরে যারা এইসব স্কুলে পড়ছে কত যে ভাগ্যবান, এই হুমায়ুন কবির স্যারের মতো টিচাররা আছেন। কাজেই এরা যেভাবে বেড়ে উঠেছে, সেইখানে আমাদের যেটা এখন যে সবাই বলছেন, আচ্ছা এই যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, আমার নিজের অভিজ্ঞতা বলি, আমরা তো বিশ্ববিদ্যালয় বয়কট করেছি তখন। কোথায়, আমাদের তো এমন কিছু ক্ষতি হয়নি, আমাদেরকে তো অটোপাস বলে না, লেখাপড়া করেছি, পরে সেশন জটের মুখোমুখি হয়েছি। সেইটা চিন্তা করেই এবার কিন্তু যে এই যে সময় চলে যাচ্ছে, এই ব্যবস্থাটি নিয়েছে সরকার। এবং যেটা হুমায়ুন কবির সাহেব বললেন, সব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রক্রিয়াটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে অভিভাবকরা ভাবেন বিদেশে পড়তে যাওয়া, তানভীর ভাই কি কথাটি বললেন, বিদেশে পড়তে যেতে পারবে না। বেশিরভাগ জায়গায় আমি জানি সচ্ছল পরিবারে কয়েকজন সন্তান ইতিমধ্যে বিদেশে চলে গেছেন রেজাল্ট বের হওয়ার আগেই। কি করে? গ্রেড কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে গেছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ওইটাই অ্যাকসেপ্ট করেছে তারা। করোনার সময় এটা তো এত ভাবনা আমাদের অভিভাবকদের, বিশেষ করে মধ্যবিত্ত সচ্ছল পরিবারে, আমি তাদেরকে দোষ দেব না, আমার মাঝে মধ্যেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে, উনি বলেছিলেন মূর্খদের দ্বারা সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। এই জায়গাটা থেকে আমরা বোধহয় সরতে পারছি না। আসলে আমরা সন্তানদের নিয়ে এত বেশি ভাবি, আমাদের সন্তানদের তাদের নিজের মতো করে ভাবতে দিলে অনেক ভালো হবে। তাদেরকে আমরা স্বপ্ন দেখাতে ভুলে গেছি, পরীক্ষার ভীতি দিয়ে বসিয়ে রাখি। তারা স্বপ্ন তো দেখে না এখন আমাদের মতো, সেই পঙ্খিরাজের ঘোড়ার স্বপ্ন নাই তাদের মধ্যে। এই জায়গাটা থেকে কিন্তু আমরা সরে গেছি। আমাদের অভিভাবকদের কাছে একদম বিনীত অনুরোধ করব, অটো পাসের কথা বলবেন না, এদের ছোট করার কোনো অধিকার আমাদের নেই। এই প্রজন্মকে, তারা কষ্ট করে লেখাপড়া করেছে, একদম পরীক্ষার আগে দিয়ে প্রস্তুত ছিল, তারা পরীক্ষা দিতে পারেনি, কিন্তু তাদের আগের সমস্ত কিছু মূল্যায়ন করে করা হয়েছে, সেখানে সবাই উত্তীর্ণ হয়েছে। এতগুলো জিপিএ পাস কি করে পেল সেটা নিয়ে আরেক গবেষণা শুরু হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমাদের কি পরীক্ষা কি জীবনের সবকিছু? পরীক্ষা তো একটি মাত্র মূল্যায়নের একটি মাত্র হাতিয়ার বলা যেতে পারে, বা ইনস্ট্রুমেন্ট। সেখানে খালি পরীক্ষার উপরেই নির্ভর করে সন্তানদের আমরা বিচার বিবেচনা করব, তাদের অন্য কোনো গুণ গাথা দেখব না। এই জায়গাটা থেকে বোধহয় অভিভাবকদের আরেকটু উদার দৃষ্টিভঙ্গি আসতে হবে, আরেকটু সংবেদনশীল হতে হবে। একেবারে আসলে সার্বিক শিক্ষার যে একটা গভীরতা, সেই গভীরতার জায়গাটি রাশেদা চৌধুরী তুলে ধরেছেন। আমরা শিক্ষা বলতে মানুষ আজকাল সেই সোকল শিক্ষিত মূর্খদের, মূর্খ আচরণের মানুষগুলোর কথা, বা আমরাই হয়তো অভিভাবকরা এমন আচরণ করতে থাকি যে জিপিএ গোল্ডেন 5 এটাই হলো শিক্ষার মূল যে মাপকাঠি। এর বাইরে থেকে এই কবে আমরা বেরোবো, এর বাইরে কবে আমরা বেরোবো, এর আগের বছরও কি এর বাইরে কোনো আলোচনা আমরা করতে পেরেছি? তার আগের বছর 2019-এ করতে পেরেছি, 18-তে করতে পেরেছি? কখনোই তো নয়। আর আমাদের বাংলাদেশে এখন সমস্যাটাই ওইখানে গিয়ে ঘুরপাক খাচ্ছে। শিক্ষার যে সমস্যা নিয়ে কথা বলি, সেখানে কিছু শিক্ষিতের মতো মানুষের মূর্খ আচরণ শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, সেই জায়গা থেকে আমরা একটু ঘুরে দাঁড়াবো কেমন করে। সময় কি এসেছে? সবার কাছেই প্রশ্ন। প্রথমে শরীফুজ্জামান পিন্টু বলবেন। এই জায়গা থেকে তো এটা আজকের সমস্যা নয়, এটা তো আমাদের সেই কিউমুলেটিভ সমস্যা, সেই যুগ যুগ ধরে আমরা এটা সামনে আনছি।
একটা কথা যদি মনে করেন যে যখন দেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়লো, তারপরে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাটা কি ছিল আপনি যদি একটু মনে করেন, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় তখন এক ধরনের কি বলা যায় যে মানে যেহেতু বাইরে মানুষজন কম ছিল, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ ছিল যে কেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে না, এবং মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়ার এবং আমাদের মূলধারার গণমাধ্যমেরও যে স্কুল সরকার বন্ধ করছে না এবং এটা সরকারের করা উচিত, সরকারের উপর চাপ তৈরি করা হচ্ছিল নানাভাবে। তো সেই অভিভাবকেরাই এবং আমরা কিন্তু জাতিগতভাবে আমরা সবাই মেনে নিয়েছিলাম আগে জীবন পরে লেখাপড়া পরীক্ষা, সেই থিওরি কিন্তু আমরা সবাই মেনে নিয়েছিলাম। কিন্তু এখন এসে প্রায় 1 বছরের মাথায় এসে কিন্তু আমাদের আচার ব্যবহার দৃষ্টিভঙ্গি কথাবার্তায় কিন্তু একটা বড় ধরনের গড়মিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাশেদ আপা যেখানে শেষ করছিলেন যে জিপিএ 5 এটা এত কেন পেল, এটা নিয়ে আমাদের জিপিএ 5 তো প্রত্যেক বছরই পায়, এবার বেশি পেয়েছে। তো প্রত্যেক বছরই যারা জিপিএ 5 পায় তাদের কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, তাদের একটি অংশ ভর্তি হতে পারে। সবাইকে জিপিএ 5 পাওয়া মানেই কিন্তু হায়ার এডুকেশনে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নট দ্যাট। এই যে ছেলে মেয়েরা প্রায় 1.5 লাখ জিপিএ 5 পেয়েছে, এদের কিন্তু প্রত্যেককেই কম্পিটিশনে যেতে হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে গর্ব করার মতো শিক্ষাঙ্গনে একটা জায়গা আমি মনে করি এখনো, সেটা হলো ভর্তি পরীক্ষা উচ্চশিক্ষা। সেটা বুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চিটাগাং, যেটাই বলেন না কেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং 19 থেকে 20 হলেই কিন্তু গণমাধ্যম আমরা ঝাঁপিয়ে পড়ি, সংবাদকর্মীরা ঝাঁপিয়ে পড়ে যে এখানে একটু আপনি কিন্তু অনিয়ম করে শিক্ষক নিয়োগ করতে পারেন, অনিয়ম করে নানা রকম দুর্নীতি অনিয়ম করতে পারেন। একজন ভিসি বছরের পর বছর একটা বিশ্ববিদ্যালয়ে উনি গেলেন না, তারপরে উনি ভিসি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখান যে চ্যালেঞ্জ ছাড়া যে অনিয়ম করতে গেছে, চ্যালেঞ্জ হয়নি, এরকম আপনি কিন্তু দেখাতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা এমনকি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করাটাও অনেক সহজ। আপনি শিক্ষককে ম্যানেজ করে হোক, যেভাবে হোক আপনি পাশও সহজে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে যে ছাঁকনিটা, এইটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গর্ব করার মতো জায়গা। তো এই ছেলেমেয়েরা কিন্তু সেই জায়গাটা পার হয়ে তারপরে যাবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে কি এসএসসি এবং এইচএসসির নম্বরের শতকরা একটা অংশ যুক্ত হবে। অর্থাৎ তার উচ্চশিক্ষা যাওয়ার মূল নিয়ামক কিন্তু হচ্ছে তার অ্যাডমিশন টেস্ট। তো সেখানে কিন্তু তার মেধার পরিচয় হয়ে যাচ্ছে। অতএব তাকে কোনোভাবে আমি ছোট করে দেখার কোনো সুযোগই আমি পাই না, কারণ সে এখানে জিপিএ 5 পেয়েছে বলে সে ওখানে যে ভর্তি হবে। তাহলে যারা এইসব কথা বলছে, এটা কি এই তথ্য কি তাদের জানা নেই যে ভর্তি পরীক্ষা হলো যে আমাদের এখনো পর্যন্ত কিছুটা একটা তো যেটা বলেন যে অভিভাবকদের একটা অংশের যেটা বললেন যে ওই ব্যাপারটা আছে, আরেকটা এটার সঙ্গে কোনো ইন্ধন রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার বা সরকার বিরোধী কোনো একটা দৃষ্টিভঙ্গি কাজ করে কিনা, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু। এখানে প্রায় 50 লাখ মানে গার্জিয়ান এবং স্টুডেন্ট ধরলে মানে সরাসরি মানুষ জড়িত। অতএব ঠিক আছে, এখানে একটু উস্কানি দিলাম, এখানে একটু কেউ মজা পেলাম, এরকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু থাকতে পারে। এবং আমরা দেখছি যে পার্লামেন্টেও কিন্তু কয়েকজন বিরোধী দলের সদস্য এ নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, কিন্তু আমি খুশি হতাম যদি তারা বলতেন যে এটা না, বিকল্পটা এই হতে পারে, কিন্তু তারা কিন্তু এরকম কিছু বলতে পারেননি। অর্থাৎ এখানে সিদ্ধান্তের বিরোধিতা করারও একটা বিরোধিতার জন্য বিরোধিতা এরকম একটা বিষয়ও আছে বলে আমার কাছে মনে হয়। মানে এটা নিয়েও একটা রাজনীতি করার, মানে বাচ্চাদের নিয়ে ইমোশনাল জায়গা নিয়ে সেটা তো সব সময় হয়, যেখানে বেশি মানুষের ইনভলভমেন্ট থাকে সেখানে একটু উস্কানি দেওয়া, সেখানে সেই ব্যাপারটা তো আমাদের এখানে এই কালচারটা সব সময় আছে, সেটা হয়তো আছেও এই প্রক্রিয়া, এটা মনে হয়। আমি খন্দকার লুৎফুল কবিরের কাছে একটু যেতে চাই এই ব্যাপারে, মানে যেটা বলছেন যে সবচেয়ে মানে যেটাকে যেই ছাঁকনিটা, ভর্তি পরীক্ষার যেই ছাঁকনি, যেই পদ্ধতিটা এবং সবচেয়ে কম্পিটিটিভ, আর এই জায়গাটা নিয়ে কখনোই তেমন কোনো প্রশ্ন ওঠে না, সেই জায়গার জন্য তো আমাদের বাচ্চারা তৈরি হচ্ছে। আর আরও একটা জায়গায় এক ধরনের মিস ইনফরমেশন যেটা ছিল সেটা নিশ্চয়ই তানভীর পরিষ্কার করেছেন, আমরা হুমায়ুন কবির স্যার তিনিও নিশ্চিত করে বলেছেন, ভালো করে শরীফুজ্জামান পিন্টু পরিষ্কার করে দিয়েছেন যে বিদেশে ভর্তি হওয়ার ব্যাপারে এই জিপিএ 5 হলো কি 6 হলো কি স্টার হলো কি গোল্ডেন হলো, সেগুলোর কোনো রকমের রেখাপাত করবে না। যেই পদ্ধতিতে যেভাবে মানুষ বিদেশে পড়তে যায় স্কলারশিপের জন্য, এবং এটা তো তারা তো অন্য কারিকুলামে পরীক্ষা দেয়, সুতরাং এরকম একটি অপপ্রচার এখানে খুব একটা জুত করতে পারবে না, এটা তো আমরা বুঝতেই পারি। আমি একটু যোগ করতে বলবো খন্দকার লুৎফুল কবিরকে।
আমি প্রথমে আপনার এই যে বলতে চাই যে এটা সন্তাপের অটোপাস না, এটা সময়ের অনুপ্রাস। আমরা এই বিষয়টা একটু দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন করলে কত অপার সম্ভাবনার এবং উদ্ভাবনের দ্বার যে উন্মোচিত হয়। আপনি দেখেন যে এটা কিন্তু প্রমাণিত হয়েছে, আমাদের সন্তানেরা 12 দিন পূর্বে জেনেছে পরীক্ষার সঙ্গত কারণে ওই সময় নেওয়া সম্ভব নয়, তার মানে সকল প্রস্তুতি সম্পন্ন। তারপরে এই প্রস্তুতি সম্পন্নকে প্রতিদিন শানিত করার সুযোগ পেয়েছে কম বেশি, এবং এতে আপনার আরো কনসলিডেটেড হয়েছে তার নলেজটা। পাশাপাশি হলো উদ্ভাবনের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি এখন এই যে আমরা আজকে হুমায়ুন কবির স্যারের সাথে কথা বলছি, ওনাকে আজকে আমরা দেখছি, তো ওনার কথা কিন্তু বাংলাদেশের প্রায় সব স্টুডেন্টরাই জানে যে একজন হুমায়ুন কবির আছে। কিন্তু এই হুমায়ুন কবিরের কাছ থেকে পাঠ নেওয়ার দ্বার যে অবারিত হয়ে গিয়েছে, এটা কিন্তু এই মধ্যবর্তী এই যে আমি যেটা বললাম যে সময়ের অনুপ্রাস হওয়ার কারণেই সম্ভব হয়েছে। আজকে কিন্তু হুমায়ুন কবির এবং এই স্যারেরা যাদের কথা বাংলাদেশের সবাই জানে, এক ধরনের অতৃপ্তি কিংবা আপনার ডিপ্রাইভেশন অনুভব করে, তারা কিন্তু সহজেই ওনারা চাইলে হয়তো উনি 100 জন স্টুডেন্টকে পড়াতে পারতেন কিংবা বুঝাতে পারতেন, অ্যাসিস্ট করতে পারতেন, আজকে চাইলে শত শত না হাজার হাজার স্টুডেন্ট যুক্ত হতে পারে। অর্থাৎ এই যে অসাম্যতাটা ছিল, যেই কারণে আমরা বারবার বলতে চাচ্ছি, আমরা আরবান বলছি, রুরাল বলছি, এবং একটা মোটা দাগে বিভাজন করে আরেক ধরনের মনস্তাপ তৈরি করছি, হীনমন্যতা বোধ আমাদের মধ্যে কাজ করছে। এটা কিন্তু আমরা সহজেই খুব সহজেই এটা অতিক্রম করার একটা সুযোগ পেয়েছি। এত বড় একটা উদ্ভাবন কিন্তু এই সময়টা না আসলে, এই সময়ের অনুপ্রাস না হলে সম্ভব হতো না। পাশাপাশি আপনি দেখেন 3 গুণ আপনার এবার জিপিএ 5 পেয়েছে। আমাদের উচ্চশিক্ষার জন্য টোটাল সিট আছে 13,20,000, এটা কখনোই পূরণ হয় না। এইবার 13,67,377 জন জিপিএ 5 পেয়েছে এবং পাস করেছে, এবং ইউজিসি বলেছে অলরেডি যে অতিরিক্ত যে আসনের সংকট দেখা দিয়েছে, এটা সহজেই আমরা পূরণ করতে পারবো। তো এটা তো একটা অপার সম্ভাবনার দ্বার। তো সার্বিক দিক বিবেচনা করলে আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত যেই কথাটা হয়েছে সব কথাই কিন্তু আমরা মোরলেস একমত পোষণ করেছি যে আসলে নিউ নরমালে এর চেয়ে ভালো আর কিছু করার ছিল না। সবকিছু বিবেচনায় আমরা অনেকের চেয়ে অনেক ভালো করেছি, এবং এই ভালোর জায়গাটা থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা মনে করি যে সমস্ত কিছুই একটা নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। এবং আপনি নিজেও দেখেছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন যে আমাদের সময়ে এই গ্রেডেশন সিস্টেম ছিল না, কিন্তু অনেক এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাওয়া স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট হয়ে বেরিয়েছে। তো ওই জায়গাটা থেকে আবার নতুনদের সুযোগ করে দেওয়া এবং এর মধ্য থেকে মেধার পরিপূর্ণ বিকাশের পাশাপাশি সকলকে একটা সুযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, আমরা আর সন্তাপের অটোপাস না বলি, সময়ের অনুপ্রাস বলি। অটোপাস, আর এই সময়টাকে, এই ফলাফলটাকে অটোপাস শব্দটা অন্তত না ব্যবহার করি। আমি হুমায়ুন স্যারের কাছ থেকে একটু জানতে চাই, হুমায়ুন কবির, এই যে পদ্ধতি ম্যাপিং, সাবজেক্ট ম্যাপিং, আপনি তো স্যার এটাই একটু বোঝাবার চেষ্টা করছিলেন, তাই নয় কি? একটু সহজ করে যদি একটু বলেন স্যার আমাদেরকে। ওই যে প্রথমেই বলছিলাম, সবাই মোটামুটি যে ব্যাপারটাতে একমত হয়েছে। আমরা জানি যে এরা আসলে যোগ্য এবং যোগ্যতা দিয়ে পাশ করেছে। কারণটা দেখুন যে ওদের কিন্তু সবারই প্রি টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছিল, টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছিল, এবং তারা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। অর্থাৎ অলমোস্ট সব ধরনের প্রিপারেশন তাদের কমপ্লিট। আমরা কখনো বলতে পারবো না যে ওদের কলেজে পাঠদান হয়নি, ওরা প্রিপারেশন নেয়নি। ওরা সবচেয়ে কঠিন যে এক্সাম গুলো কলেজে হয়, প্রি টেস্ট এবং টেস্ট, সেগুলোতে উতরে এসে কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য অপেক্ষা করছে, এর মধ্যে বন্ধ হয়ে গেল। তো তাহলে প্রথমেই আমরা এটা মাথায় নেব যে ওরা কিন্তু যোগ্যতমরাই, যারা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়ে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসছে। এখন পরীক্ষায় বারবার বসানোর চেষ্টা হয়েছে, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, ফলে হয়নি। এর হয়তো বিকল্প অন্য কোনো ব্যবস্থা হতে পারতো, কিন্তু এখন যেটা হয়েছে এটাকে আমরা বেস্ট অপশন কেন বলছি, দেখুন যে 8 সদস্যের বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে। এখানে বুয়েটের বিশেষজ্ঞ, মেডিকেলের, ঢাকা ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়
এই বিভিন্ন সেক্টরে স্টেক হোল্ডারদেরকে নিয়ে 8 সদস্যের একটা বিশেষজ্ঞ প্যানেল আছেন, যারা বিগত 5 বছরের বিভিন্ন বোর্ডের এক্সাম গুলো রেজাল্ট অ্যানালাইসিস করেছেন, স্টুডেন্টদের পারফরমেন্স অ্যানালাইসিস করেছেন, করে বেশ কিছু ক্রাইটেরিয়া সেট করেছেন। যেমন সংক্ষেপে যদি আমি বলি, জেএসসি পরীক্ষায় যে সাবজেক্ট এসএসসি পরীক্ষায় তার চেয়ে ভিন্ন কিছু সাবজেক্ট আছে, আবার ইন্টারমিডিয়েটে মানে কলেজে আবার ভিন্ন কিছু আছে। এখন তারা কি করেছেন, কোর কয়েকটা সাবজেক্ট সেট করে নিয়েছেন। খুব সংক্ষেপে যদি বলি, বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা সাবজেক্ট 3 ধাপে আছে, জেএসসি, এসএসসি, এইচএসসি। ফলে তারা কি করেছে, জেএসসি বাংলা, ইংলিশ, আইসিটি ওর যে স্কোর সেটা 25% নিয়েছে, আর এসএসসি তে এই 3টা সাবজেক্টের 75% নিয়েছে, বাস হয়ে গেল 100%। জেএসসি থেকে এলো তাহলে ওই 3টা কোর সাবজেক্টের 25%, আর এসএসসি থেকে এগুলো এলো 75%। এটা কিন্তু ওর যোগ্যতা দিয়ে অর্জিত, কারণ দয়ার করুণার দান না এটা। সেখান থেকে 100% হয়ে 3টা সাবজেক্টের রেজাল্ট হয়ে গেল, মার্কস হয়ে গেল। এখন ভিন্ন যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্সের গ্রুপের, এই নাম্বারগুলো কোত্থেকে নিবে? এটার জন্য সুচিন্তিত ভাবে বিশেষজ্ঞ প্যানেল কি করেছে, ম্যাথমেটিক্স এবং জেনারেল সায়েন্স যেটা জেএসসি তে ছিল, যেটা এসএসসি তে ছিল, ওখান থেকে এই দুটোকে যোগ করে 100 বানিয়েছে। মানে দুটোর কিন্তু 200 নম্বর, ম্যাথে জেনারেল ম্যাথ মানে ম্যাথ 100, সায়েন্স 100, এই দুটোকে যোগ করে 200কে গড় করে 100 করেছে। 100তে তার স্কোর কত, সেখান থেকে জেএসসির জন্য নিয়েছে 25 আর এসএসসি নিয়েছে 75 নিয়ে ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথে। ফলে একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে আজকে যে কথাগুলো এসছে যে অনেক স্টুডেন্ট যারা জেএসসি এবং এসএসসি তে জিপিএ 5 পায়নি, বাট এইচএসসি তে পেয়ে গেছে। কিভাবে বিস্মিত হচ্ছে অনেকে? মোটেও বিস্মিত হওয়ার কারণ নেই, কারণ সে হয়তো ওই জেনারেল ম্যাথ এবং সায়েন্স মানে ম্যাথ, সায়েন্স এই দুটো সাবজেক্টে হয়তো ভালো স্কোর করেছিল, ফলে ওই দুটার যখন গড় হয়েছে তার এখানে এ প্লাস হয়ে গেছে। এটা একটা কারণ, এই জন্য বেড়ে গেছে। আরেকটা কারণ হলো যে অনেকে আবার এসএসসি তে এবং জেএসসি তে জিপিএ 5 ছিল কিন্তু এখন পায়নি। সেটার আবার লজিক বা সায়েন্টিফিক কারণ হলো যে হয়তো 4 সাবজেক্টের মার্কস যোগ করে তার ওখানে জিপিএ 5 হয়েছিল, জেনারেল ম্যাথ, সায়েন্স এই সাবজেক্টে হয়তো তার স্কোর কম ছিল, ফলে যে এটা হয়েছে গড় করার ফলে তার ওই জায়গায় নাম্বারটা কমে গেছে। এবং এটা আর্টস এর ক্ষেত্রেও ওভাবে হয়েছে, কমার্সের ক্ষেত্রেও তাদের এই সাবজেক্ট গুলো, অর্থাৎ মেইন কোর্স সাবজেক্ট হিসেবে আপনার ম্যাথ এবং সায়েন্স, এটা সায়েন্সের জন্য, আর কমার্স আর্টসের জন্য ম্যাথ এবং বিজিএস, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এই সাবজেক্ট গুলো নাম্বার গড় করে এইভাবে রেশিও তৈরি করে একটা রেজাল্ট তৈরি করা হয়েছে। কাজে এটাকে কোনোভাবে আমরা ইললজিক্যাল বা আনইথিক্যাল বলতে পারি না, এবং অটো পাসও না। এটা ওর অর্জিত যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে অর্জিত যে রেজাল্ট, সেটারই একটা পুনর্বিন্যাস। তবে আমরা মানে একেবারে এই অটো পাস বলে ট্রল, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করা, সরকারকে একটু সমালোচনার, এই নানান কিছুর পেছনে এক ধরনের হীনমন্যতার একটা পরিচয় কিন্তু পাচ্ছি, যে আসলে এত বেশি জিপিএ 5 কেন হবে, অর্থাৎ শুধু আমার ছেলেই পাবে, আমার মেয়ে জিপিএ 5 পাবে, অন্য কেন আরো কয়েকজন পেল, এই ধরনের একটা জেলাসি বলে, হীনমন্যতাই বলে, সেখান থেকেও কিছু কিছু ব্যাপার আসছে কিনা সেটা আমি একটু শাশ্বতীর কাছ থেকে শুনে নিতে চাই চট করে, তারপরে বিরতিতে যাব। শাশ্বতী। জি, হীনমন্যতা তো আছে, আমাদের অভিভাবকদের প্রতিযোগিতাটা তো মারাত্মক পর্যায়ের আসলে। তবে আমি একটা কথা বলতে চাই যে মেধা এমন একটা জিনিস, সেটা আপনি তো যার মেধা আছে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। আপনি তাকে জিপিএ 5 দিন কি না দিন, তার মেধা তার কাছেই থাকবে। আমাদের যে সন্তানকে মেধাবী, সে যদি জিপিএ 5 এবার নাও পায়, এই যে সকল অটো পাস যদি নাও করে বা করেও থাকে, তার ভবিষ্যৎ কিন্তু সে নিজেই তৈরি করবে, কারণ সে তার মেধা তো আপনি নিতে পারেন না, বা তার মেধাটা তো আপনি কিভাবে মূল্যায়ন করেছেন তার উপরে কিন্তু তার মেধাটা আসলে অতটা নির্ভর করে না আমার মতে। হ্যাঁ, সে হয়তো অন্য কিছু করবে, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? তা তো হবে না, কত কিছু হবে। কাজেই অভিভাবকদেরও আসলে মাইন্ডসেট চেঞ্জ করা উচিত, এবং অন্যান্য খুবই কঠিন কাজ, কিন্তু আমরা জানি আমাদের প্রজন্ম বদলাচ্ছে, তারা বিভিন্ন ভাবে ভাবতে শিখছে, এবং আমরা দেখেছি আমাদের এখানেও বেশ কয়েকজন আছে, এবং আমি একদম কনফিডেন্সের সাথে বলতে পারি আমাদের অসংখ্য মেধাবী
ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন যারা শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রাম কেন্দ্রিকও, এবং তারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও তারা অনেক ভালো ভালো কিছু করবেন সামনে, কারণ তারা মেধাবী। কাজে এইটাই সবাইকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। একেবারে শেষ ভাগে আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, তাইলে কি আসলে অটো পাসটা আপাতত বলা বন্ধ করে দিলেও এ রক্ষা আমাদের মুখ রক্ষা হয়, মানে আমরা অন্তত বাচ্চাদেরকে এরকম একটি হ্যারাসমেন্ট থেকে রক্ষা করতে পারি? তানভীর, 1 মিনিট একেবারে খুব ছোট্ট করে যদি যোগ করার থাকে, সাজেশন। কোনো পরামর্শ নাই, আমার কাছে মনে হয় যে সকলের জন্য উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন, সকলের অনার্স ডিগ্রি, সকলের মাস্টার ডিগ্রি, সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়, সকলের বুয়েট, সকলের মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে, এই প্রবণতা থেকে জাতিকে উদ্ধার করা প্রয়োজন। আমাদের এটা একটা বিরাট আলোচনার বিষয়। দক্ষতা অর্জনটা খুব জরুরি। আমরা যতটা না বেশি সনদপত্রের পেছনে ছুটছি, নিজের দক্ষতাটা উন্নয়নের দিকে আসলে নজর দিচ্ছি না। তো আমাদের মনে হয় সেই জায়গাটায় নজর দেওয়া দরকার। ঢাকা শহরে খণ্ডকালীন চাকুরির যেমন সুযোগ নাই, টিউশনি ছাড়া আর খবরের কাগজে কাজ করা ছাড়া আর খণ্ডকালীন চাকুরির সুযোগ নাই। তো এই জায়গাটায় ক্ষেত্র তৈরি করতে হবে, এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় ওই যে নিয়োগদাতারা যেই ক্রাইটেরিয়া ঠিক করে দেন, সেই গতি, সেইটাই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার গতি এবং প্রকৃতিকে নির্ধারণ করে দেয়। আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন, আপনি MBA ডিগ্রি চান। আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবেন, আপনি MBA ডিগ্রি চান। আপনি টেলিফোন অপারেটর চান, আপনি ইংরেজিতে মাস্টার্স অনার্স চান। আপনি একজন ব্যাংকে চাকরি করবে, উনি হয়তো ক্যাশে বসে বসে ক্যাশ টাকা দিচ্ছেন, আপনি চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কমার্স গ্র্যাজুয়েট লাগবে। তো এই যে শিক্ষা ব্যবস্থার একটা লেজে গোবরে অবস্থা, তো শিক্ষার্থীরা আসলে বিভ্রান্ত। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে কি গ্রামীণ ফোনের টেলিফোন অপারেটরের জন্য তো ইংরেজি জানলেই হয়, ওনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা ইংরেজির কোনো প্রয়োজন নাই। তো এই যে স্কিল ডেভেলপ করা, একটা টেলিফোন অপারেটরের জন্য অথবা ইংরেজি জানার জন্য, কল সেন্টার চালানোর জন্য GCSE A লেভেল পাস করা হইলেই যথেষ্ট। তার জন্য এত উচ্চতর ডিগ্রির প্রয়োজন নাই। আপনি ভারতের অবস্থা দেখেন, কল সেন্টারের জন্য GCSE A লেভেলের ছেলে মেয়েরা টোটকা ইংরেজি বলে দুনিয়ার কল সেন্টার ওখানে নিয়ে যাচ্ছে, আর আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি পাস করে ইংরেজিতে বলতে পারি না। তো আমাদের সংকটটা হচ্ছে আমাদের দক্ষতা নেই, এবং কোন জায়গায় আমাদের দক্ষ হইতে হবে সেটা আমরা জানি না। এই জায়গায় নিয়োগদাতা এবং পত্রিকার বিজ্ঞাপনের যে ভাষা, সেখানেও অনেকখানি কাজ করার আছে। একেবারেই শেষ, 1 লাইন করে বাচ্চারা আবার একটুখানি বলবেন নাকি, যারা এরকম চমৎকার করে আমাদের অনুষ্ঠানটি শুরু করে দিয়েছিল। আমি একেবারে ছোট্ট করে, আজমাইন, কিছু কি বলার আছে, যোগ করার আছে, কিছু চাওয়ার আছে বড়দের কাছে? জি ম্যাম, আসলে আমার মনে হয় যে আমাদের যে বিষয়টা কনসিডার করা উচিত, যেটা হুমায়ুন স্যার বললেন, যে আমরা কিন্তু অলরেডি আমাদের কোর্সটা শেষ করে এসেছিলাম, আমরা কিন্তু প্রিপেয়ার্ড ছিলাম, এবং আমরা যখন অনেক বছর পর হয়তো এই HSC তে ফিরে তাকাবো, দেখবো যে এটা হয়তো একটা ছোট একটা স্টেপ, একটা ইম্পর্টেন্ট স্টেপ, কিন্তু আমাদের পুরো জার্নির একটা ছোট স্টেপ হিসেবেই থাকবে। এবং আমাদের আসলে নিজেদের মূল্যায়নের কিন্তু সামনে আরো ক্ষেত্রগুলো আছে, যেরকম ইউনিভার্সিটি অ্যাডমিশন, এবং স্যাররা যেগুলো বললেন যে ফিউচারে জব প্রসপেক্ট যেগুলো থাকবে। আরেকটা জিনিস মনে রাখা উচিত যে যদিও এখনো আসলে কোনো স্পেসিফাইড রিজন নাই যে বাংলাদেশে কেন করোনাটা মানে তুলনামূলকভাবে ইফেক্টটা কম, এটাও কিন্তু আমাদের মানতে হবে যে এডুকেশন ইনস্টিটিউশন গুলা বা আমরা যারা, আমাদের যদি কারিকুলামটা বা প্রোগ্রামগুলো চলতে থাকতো, তাহলে কিন্তু একটা লং বা হিউজ অ্যামাউন্ট অফ মানুষের মোবিলাইজেশন হবে। তো হয়তো এটাও হতে পারে যে এর জন্যই আমাদের একটা কি বলবো, তুলনামূলকভাবে আমাদের সংক্রমণ বা মৃত্যু হারটা কম। এবং লাস্ট যেটা একটা বলে আমি শেষ করব, যে হয়তো এটা আমাদের মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটু পুনর্বিবেচনা করতে হবে, যে তাহলে কি শেষমেশ একটা পরীক্ষাতেই আমরা একটা স্টুডেন্টকে এতটা মানে তার পুরা এডুকেশন লাইফটা, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পর্যন্ত পুরোটাকে কি একটা পরীক্ষা দিয়ে বিবেচনা করব, বা সে যে তার কলেজ লাইফটা পার করলো সেটা কিভাবে কেন মূল্যায়ন হচ্ছে না? অনেক ধন্যবাদ, হয়তো আমরা যদি অনেক ধন্যবাদ। আমি 1 লাইন নাজমুন নাহার হাবিবির কাছ থেকে শুনতে চাই, তারপর পিন্টু এবং রাশেদ আপা।
এক লাইনের বেশি বলা আমার সিনিয়রদের কাছে একটাই অনুরোধ যে ডিমোটিভেট না করে মোটিভেশনটা আরো বাড়িয়ে দিলে ভালো হয়। আমি যেমন এই শোতে এসে দেখতে পাচ্ছি যে আমার সিনিয়র যারা, মানে আমার অসম্ভব ভালো লেগেছে যে পজিটিভ থিঙ্কিং দিয়ে আমাদেরকে জাজ করা। এটা জরুরি, এটা সবার জন্য জরুরি। সোশ্যাল মিডিয়াতে যেন এসব, মানে আমি থামাতে পারবো না, কিন্তু আমি অনুরোধ করতে পারবো যে এইসব থেকে একটু দূরে থেকে একটু মোটিভেশন বেশি দিলেই ভালো হয়। এটা আমাদের জন্য বেটার এবং আমার মনে হয় তাদের জন্য বেটার একটা স্টেপ। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান পিন্টু। আমার কাছে কথা হচ্ছে যে যদি দায়ী করতে হয়, এই শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রথমে দায়ী করেন সরকারকে, বলেন এই সরকার ব্যর্থ, বলেন এই বিরোধী দল মানে অক্ষম, বলেন এই সাংবাদিকরা মানে কিছুই করতে পারে না, অক্ষম, তারা লিখতে পারে না, বলেন শিক্ষাবিদদের ধারণার ঘাটতি আছে, সবাইকে সমালোচনা করেন এই শিক্ষার্থীদের বাদ দিয়ে। কারণ তাদের কোনো দোষ নাই এখানে, এই পরিস্থিতির জন্য তারা মোটেও দায়ী না, বিন্দুমাত্র দায়ী না। তারা কলম হাতে একদম রেডি ছিল, তারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি ছিল। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো হুমায়ুন কবির স্যারকে, যিনি বেশ উনি ভালোই বলেছেন, পরিষ্কার করে বলেছেন, এটা ধন্যবাদ। আর শাশ্বতী রায় যেটা বলছেন যে ওইটা হলো আসল কথা, যে মেধা কেউ ছিনিয়ে নিতে পারে না, এটা মেধা নিজের কাছেই থাকে শেষ পর্যন্ত। আর সবার কাছে অনুরোধ হচ্ছে আমরা যেন মানবিক এবং সংবেদনশীল হই। একদম। আর আবারও আমি রাশেদ আপার কাছ থেকে মনে হয় ওইটাই বলবেন, শিক্ষিতদের মূর্খ আচরণ, অর্থাৎ এই অশিক্ষিত সকল শিক্ষিতদের মূর্খ আচরণ থেকে পরিত্রাণের উপায় অনেকটা নেভার এন্ডিং একটা বিষয়, যেটা তানভীর একটু ইঙ্গিত দিলেন, সেগুলো নিয়ে অনেক লম্বা লম্বা শো হতে পারে। আপা, আমাদেরকে সবাইকে কি বলবেন একজন শিক্ষাবিদ হিসেবে? শিক্ষা পরিবারের কর্মী বলো, আমি শিক্ষাবিদ বা বিশেষজ্ঞ দাবি করি, আমি শিক্ষা পরিবারের একজন, এদের সাথেই একজন। এরা এখানে আজকে যারা আছে তাদের দেখে আমি নিজেই তো উজ্জীবিত। প্রথম আমি বলবো যে আমাদের সবাইকে অটো পাস কথাটি আমাদের ডিকশনারি থেকে উঠিয়ে দিতে হবে, ভোকাবুলারি থেকে বাদ। এই কথাটা রাখা যাবে না। এটা নিয়ে নিজেরাও ছোট হই, খালি ওই শিক্ষার্থীদের ছোট করি, আমরাও তো ছোট একদম। দ্বিতীয় যে কথাটা বারবার বলা হয়েছে যে মেধা তো শুধু পরীক্ষা পাস দিয়ে হয় না। এখানে যে কথাটা হাবিবি বলল নাজমুন, যে আমাদেরকে একটু মানে পজিটিভ থিঙ্কিং এর দিকে দেওয়ার জন্য। পজিটিভ থিঙ্কিং কিন্তু সফট স্কিল। আমরা শুধু হার্ড স্কিলের কথা চিন্তা না করে একটু সফট স্কিল, মূল্যবোধ, পজিটিভ থিঙ্কিং, উৎসাহিত করা, হাত ধরা, হোল্ডিং হ্যান্ডস যেটাকে বলা হয়, এদেরকে সামনে নিয়ে যাওয়া। আর আরেকটা হলো যে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে, যেটা তানভীর ভাই বললেন যে বিশ্ববিদ্যালয়ের দুয়ার ডিঙ্গালেই যে আমি বিশাল পণ্ডিত হয়ে গেলাম। বাংলাদেশের চালিকা শক্তি অর্থনীতির কারা? আমাদের অর্থনীতির যারা চালিকা শক্তি তারা কেউ বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় যেতে পারেনি। গার্মেন্টস ওয়ার্কারদের কথাই বলি, আর এই যে 3 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশে এখন কাজ করছেন, আমার মনে হয় না তাদের সবার এই যে ডিগ্রি আছে বা এই যে এই জায়গায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু তারা দেশটার চালিকা শক্তি। কাজে দেশের চালিকা শক্তি হতে গেলে খালি বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে এমন কোনো কথা নয়। ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে এই এক ঝাঁক নক্ষত্রের সাথে আমাদের নতুন প্রজন্মের পরিচয়টা করিয়ে দেওয়ার জন্য। আমরা সার্টিফিকেটের যে বরং আমরা দেশকে সামনে নেওয়ার চালিকা শক্তি হওয়ার লড়াইয়ে থাকি সবাই। নিশ্চয়ই শিক্ষার্থীরা তো অবশ্যই, পরিবারের সদস্যরা, যে বাবা মায়েরা আমাদের বাচ্চাদেরকে অনেক সময় প্রোডাক্ট বানানোর প্রতিযোগিতায় ভোগেন, নিজেরা হীনমন্যতায় ভোগেন, তারা যদি নিজেদেরকে অন্তত এই চালিকা শক্তির সামনের সারির কেউ হিসেবে নিজেদেরকে ভাবতে পারি, তাহলে বোধ হয় আমাদের নিজেদেরও অনেক স্বস্তি, দেশেরও অনেকখানি স্বস্তি হবে। বাচ্চারা তো আনন্দ পাবেই, আনন্দের সাথে তাদের শিক্ষা জীবনটা কাটাতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকে।